বৃষ্টির মাঝেও এখন বেড়ে উঠছে একটি নতুন প্রাণ, তার আর রাতের ভালোবাসার একটা অংশ। এর মাঝে সে আজ চলে যাচ্ছে স্বামীর সংসার ছেড়ে। রাতকে ছেড়ে দিলেই যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে মন্দ কি? এত ডিপ্রেশন, এত ঝামেলা, তার আপন বোনের ব্ল্যাকমেল। বৃষ্টি রাতকে ছেড়ে না দিলে সুইসাইড করবে তার আপন বড় বোন বর্ষা, যাকে সে খুব বেশি ভালোবাসতো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এই কথাটার ওপর ভরসা করেও অনেকটা দিন পার করেছে সে, কিন্তু না, এসবের কিছুই পরিবর্তন হলো না। অবশেষে নিজের অনাগত বাচ্চাকে পেটে নিয়ে চলে যাচ্ছে রাতের সংসার ছেড়ে। চারদিকটায় ভোরের আভাস ভেসে উঠেছে, ট্রেন চলছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে বৃষ্টি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তার সামনের সিটে বসে আছে একটা যুবক, পেপার দিয়ে ঢেকে আছে তার মুখটা। পেপারটা সামনে এমনভাবে ধরে আছে, তাতে সে কি পেপারটা পড়ছে নাকি নিজেকে ঢেকে রেখেছে তা বুঝতে পারে না বৃষ্টি। তার থেকে চোখ সরিয়ে পুনরায় বাইরের দিকে তাকালো বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর একটা স্টেশনে এসে ট্রেন থামলো। বৃষ্টি লোকটার দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে ভাইয়া, আপনি কি এখানে নেমে যাবেন? লোকটার মুখে কোনো উত্তর না পেয়ে আবার চুপ হয়ে গেল বৃষ্টি। তখনই লোকটা একটা কাগজ এগিয়ে দিল তার দিকে, তাতে ছোট্ট করে লেখা না। বৃষ্টি হুট করে বলে ওঠে, আপনি কি কথা বলতে পারেন না? আবারও একটা কাগজ এগিয়ে দিল বৃষ্টির দিকে। গলায় একটু প্রবলেম হয়েছিল তো, তাই কথা বলতে সমস্যা হচ্ছে। এভাবে বলতে সমস্যা হচ্ছে না আমার, আপনি বলুন। আমার হ্যান্ডরাইটিং আবার দ্রুত আছে। আর কিছু বলল না বৃষ্টি, চুপচাপ বসে আছে। ছেলেটা আরেকটা কাগজে বলে ওঠে, আপনার সাথে আর কাউকে দেখছি না, কোথায় যাচ্ছেন আপনি? জানি না, গম্ভীরভাবে উত্তর দিল বৃষ্টি। বৃষ্টি মুখে কথা বলছে আর ছেলেটা কাগজে। মানে? কিছু না, আমাকে বলতে পারেন, সমস্যা নেই। যেতে যেতে এভাবেই বাকিটা পথ দুজনের মাঝে কথা হলো। ট্রেন থেমে গেল, নেমে গেল দুজন। ছেলেটার গায়ে একটা চাদর মোড়ানো, মুখটাও চাদর দিয়ে ঢেকে রেখেছে। আজব, লোকটার কি গরম লাগছে না? বৃষ্টি নেমে একটা হাসি দিয়ে বলে ওঠে, এতটা পথ সঙ্গ দেওয়ার জন্য থ্যাঙ্কস। কোথায় যাবেন এখন? হয়ে যাবে একটা ব্যবস্থা। আপনার ব্যাপারে যা শুনলাম তাতে আপনাকে তো হেল্প করতেই পারি, তাই না? আমার সাথে চলুন, যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে আমার বাড়িতেই থাকবেন। লোকটার কথা একটু ঘাবড়ে যায় বৃষ্টি। তার দরকার নেই ভাইয়া, থ্যাঙ্কস। ভয় পাবেন না, বাড়িতে বাবা মা আছে, আর আমি ওরকম বাজে ছেলে নই। আমি মাসে 28 দিনেই বাইরে থাকি, বাড়িতে থাকা হয় না বললেই চলে। আর ওই বাড়িতে কোনো প্রবলেম হবে না আপনার। না ভাইয়া, আমি ব্যবস্থা করে নিতে পারবো, সমস্যা নেই। দেখেন, এই দুনিয়ায় কোথাও শূন্য হাতে এসে একটা ব্যবস্থা হয়ে যাবে বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন হলো ব্যবস্থাটা করার। তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, সেই ক্ষেত্রে রিস্ক বেশি আপনারই। আর এখন কোথায় বা যাবেন? হয়তো এখানে তেমন কিছুই চিনেন না। আমি আপনার ভালোর কথা চিন্তা করি, বন্ধু ভেবে বলছি, বাকিটা আপনার ইচ্ছা। বৃষ্টি এবার একটু রেগে বলে ওঠে, আপনাকে বলছি আমার ভালোর কথা চিন্তা করতে, আপনি আপনার রাস্তা মাপুন তো ভাই। ওকে, গেলাম আমি। আর এই নিন আমার নাম্বার, কোনো প্রবলেম হলে, চোর ছিনতাইকারীর কবলে পড়লে বা অন্য কিছু ছিনতাইকারীর কবলে পড়লে ফোন দিন, বন্ধু হিসেবে সাহায্য করার চেষ্টা করব। গেলাম আমি। লোকটা কিছু দূর যেতেই বৃষ্টি বলে ওঠে, দাঁড়ান আমি যাব। আচ্ছা, একটা কথা বলবো? হুম। আপনি এভাবে মেয়ে মানুষের মতো মুখ ঢেকে রেখেছেন কেন? নাকি গলার মতো মুখে কোনো প্রবলেম হয়েছে? এমন চাদর ছাড়া হাঁটলে সমস্যা কি? এভাবে যখন হাঁটছি তো সমস্যা অবশ্যই আছে, তাই না? আচ্ছা, আপনি কি ছিনতাইকারী বা ডাকাত দলের কেউ? চাদরের আড়ালেও যে ছেলেটা হেসে উঠল তা বোঝা যাচ্ছে স্পষ্ট। লোকটা কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিন্তু আজব ব্যাপার হলো, বৃষ্টিকে পাশে দেখেও মহিলাটা কোনো প্রশ্ন করলো না লোকটাকে। দুজনকে ঘরে নিয়ে গেল। একটু নাস্তা পানি খেয়ে মহিলাটার সাথে কথা বলছে বৃষ্টি। আমার ছেলেটা তোমার সম্পর্কে আগেই বলেছে, এমন বিপদে পড়েছেও আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি বললাম এখানে নিয়ে আসতে। কোনো একটা ব্যবস্থা হওয়া অবধি এখানেই থাকবে, সমস্যা হবে না তোমার। আর আমার ছেলেটা এই সকালে আসছে, বিকেল আবার চলে যাবে। আর তোমার আঙ্কেলও থাকে বাইরে, সন্ধ্যার পর বাসায় আসে। সো আমিও এখানে
আমার এক সঙ্গী পেয়ে গেলাম, তোমার কোনো প্রবলেম নেই তো? সবার আচরণে কেমন সন্দেহ হচ্ছে বৃষ্টির। অপরিচিত কাউকে কি এভাবে নিমেষেই কেউ আপন করে নিতে পারে? তাদের আচরণে মনে হচ্ছে তারা আমায় আগে থেকেই চেনে। আশেপাশে চোখ বুলালেই দেয়ালের একটা ফটোর ওপর চোখ আটকে যায় বৃষ্টির। একটা মেয়ের ছবি দেওয়ালে। কেমন চেনা চেনা লাগছে মেয়েটাকে। কেমন যেন মনে হচ্ছে মেয়েটাকে আগে কোথাও দেখেছে সে। পাশ থেকে মহিলাটা বলে ওঠে, আমার মেয়ে, বছরখানেক আগে বিয়ে হয়েছে, মাঝে মাঝে আসে, এখন শ্বশুরবাড়িতে আছে। সারা বাড়িটা হেঁটে হেঁটে দেখল বৃষ্টি, কিন্তু লোকটাকে আর চোখে পড়েনি তার। কেমন আজব প্রকৃতির লোক, মুখে তো কথা বলেই না, তার ওপর মুখটাও দেখাতে লজ্জা করে। আর এখন কোথাও গায়েবী হয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে বিছানায় বসে আছে বৃষ্টি, তার পাশে মহিলাটি এসে বসে। তুমি কিন্তু আমাকে আন্টি ডাকতে পারো। আসার পর দেখছি কেমন চুপচাপ হয়ে আছো। আমার ছেলের বন্ধু তুমি, আন্টি ডাকবে, ঠিক আছে? জি আন্টি। আচ্ছা বলো তো, সন্তান যখন খুব বেশি চাপে থাকে তখন কেউ যদি বলে মায়ের কাছে যাবি না, তখন কি সন্তান সেই কথায় কান দেয়? সবার আগে মায়ের সাথেই বিষয়টা শেয়ার করে, তাই না? জি আন্টি, মাই একমাত্র মানুষ যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। আরও একজন আছে যার সাথে আরও মন খুলে কথা বলা যায়, সব শেয়ার করা যায়। সে হলো তোমার স্বামী। আমার মতে তুমি যতই ডিপ্রেশনে থাকো না কেন, তোমার স্বামীর সাথে বিষয়টা শেয়ার করা উচিত ছিল। আসলে আন্টি, জীবনে এমন এমন ডিপ্রেশন থাকে তখন অনেকে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারে না। আমার মনে হয় এতে আরও ঝামেলা বাড়বে। আর আমায় হয়তো দু একদিন খোঁজাখুঁজি করবে, এরপর সব আবার ঠিক হয়ে যাবে। সবাই সবার দিক থেকে হ্যাপি থাকবে। জীবনে এতটা স্যাক্রিফাইস করাও কিন্তু উচিত না। নিজের কথা ভাবতে হয়। কিছু না বলে নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে রইল বৃষ্টি। সন্ধ্যার দিকে রুমের পাশ দিয়ে যেতেই খেয়াল করে লোকটা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। লোকটাকে দেখার জন্য রুমের দরজার কাছে আসতেই দেখে ততক্ষণে চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে লোকটা। আজব একটা মানুষ। বৃষ্টি হেঁটে চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ পর খেয়াল করলো লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাটা, মানে তার মাকে কি যেন বলছে। আজব তো, লোকটা আজ সকালে বলল তার গলায় সমস্যা, দেখে কথা বলতে কষ্ট হয়, কিন্তু এখন দেখি মায়ের সাথে নর্মালি কথা বলছে সে। আড়ালে দাঁড়িয়ে সব দেখছে বৃষ্টি। বৃষ্টির মাথায় ঘুরছে একটা প্রশ্ন, লোকটা কেন এমন করছে? কে এই লোকটা? কি চায় বা কি করতে চাইছে সে? আচ্ছা, এটা তার কোনো ফাঁদ নয় তো যে এই ফাঁদে এনে ফেলেছে আমায়? মনের মাঝে একটা ভয় গ্রাস করে নেয় বৃষ্টির। গায়ের চাদর পেঁচানো অবস্থায় একটা ব্যাগ নিয়ে হেঁটে বাইরে চলে যাচ্ছে লোকটা। পেছন থেকে বৃষ্টি বলে ওঠে, এই যে শুনছেন? লোকটা থমকে গেল, কাগজ কলম বের করে কি যেন লিখছে। বৃষ্টি কিছু বলতে চেয়েও থমকে গেছে। হয়তো বলতে চেয়েছিল, চিরকুটের শব্দে কথা বলতে হবে না, আমি জানি আপনি কথা বলতে পারেন। কিন্তু বলতে চেয়েও কিছুই বলল না বৃষ্টি, চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটা কাগজটা দিয়ে একটা প্ল্যান তৈরি করলো, আর তা ওভাবে অপর দিকে তাকিয়ে বৃষ্টির দিকে আস্তে করে ছেড়ে দেয়। কাগজটা আস্তে করে প্লেনের মতো এসে তার পায়ের কাছে থামলো, আর লোকটা চলে গেল। বৃষ্টি কাগজটা হাতে নিয়ে দেখে, ভয় পাবেন না, আপনি এখানে পুরোপুরি সেফ। বৃষ্টি তাকিয়ে আছে লোকটার চলে যাওয়ার দিকে। লোকটাকে গেট অবধি এগিয়ে দিল তার মা। লোকটা তার মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটিয়ে ফিসফিসে বলে ওঠে, দেখো কোনো অসুবিধা যেন না হয়, আমার একটাই মাত্র প্রেয়সী। বাড়ির বউ পালিয়েছে, আজ 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এই নিয়ে বাড়ি ঘর এক করে ফেলেছে রাত্রি চৌধুরী। তার দৃঢ় বিশ্বাস বৃষ্টি পালানোর মতো মেয়ে না। হয়তো তাদের না জানিয়ে কারো বাড়িতে গিয়ে মজা করছে, আর নয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জাতীয় ভাবনাগুলো মাথার মাঝে ইঁদুরদৌড় করছে। রাত তখন, সকালের নাস্তা নিয়ে টেবিলে। রাত্রি চৌধুরী বকবক করেই চলছে, তার মাঝে কঠিন এক উত্তেজনা ভাব। সেদিকে মন না দিয়ে খেয়ে চলছে রাত। বিরক্তি নিয়ে রাত্রি চৌধুরী বলে ওঠে, আজব, আমি কথা বলছি তোর সাথে আর তোর কোনো গুরুত্বই নেই আমার কথায়। রাত খেতে খেতে বলে ওঠে, বলো, আমি শুনছি। তুই এক কাজ কর, পত্রিকায় একটা বিজ্ঞাপন দে আর পুলিশ স্টেশনে যা। অযথা কেন এত ঝামেলা বলো তো? মানে কি অযথা ঝামেলা? মানে আমি তোর সাথে মজা করছি না, সিরিয়াস হয়ে কথা বলছি।
তো আমিও কি মজা করছি নাকি যে চলে যাওয়ার? ভালো লাগছে না, সে চলে গেছে। এতে এত লাফানোর কি আছে? তার এখানে ভালো লাগছে না, সে এখানে হ্যাপি নেই, তাই চলে গেছে হয়তো। আর তোমার যদি এতই পুত্রবধূর প্রয়োজন হয় তাহলে দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? দেখ রাত, মাথা খারাপ করবি না আমার। ঠাস করে একটা চর খাবি আর সব দাঁত পড়ে থাকবে এখানে। আমার তো মনে হচ্ছে সব তুই করেছিস। ওই বেয়াদব মেয়েটা ফিরে এসেছে শুনে বৃষ্টিকে সাইড করে দিয়েছিস তুই। একটা কথা পরিষ্কারভাবে শোন রাত, আর সে যেমন আমার মেয়ে, বৃষ্টিকেও আমি এর চেয়ে কোনো অংশে কম ভাবি না। প্রয়োজনে বৃষ্টিকে আমার কাছে এনে দিয়ে ওই বর্ষা মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা তুইও। তবু যেভাবেই হোক খুঁজে নিয়ে আয় আমার কাছে। নাস্তা শেষ করে উঠে চলে যাচ্ছে রাত। রাত্রি চৌধুরী ঠাই দাঁড়িয়ে আছে ওখানে। রুদ্র চৌধুরী কপালের চামড়া ভাঁজ করে সোফায় বসে আছে চিন্তিত ভাব নিয়ে। বৃষ্টির পালিয়ে যাওয়ার কথা পৌঁছে গেল তার বাবার বাড়িতেও। মাথায় হাত দিয়ে বসে আছে বৃষ্টির মা। কেউ কারণটা না জানলেও বৃষ্টির মা কিছুটা আন্দাজ করতে পারছে এটা, কারণ সে বৃষ্টিকে এসব নিয়ে ব্ল্যাকমেল করতে দেখেছে। সে পুরোপুরি শিওর বর্ষার কারণেই বাড়ি ছেড়ে চলে গেছে বৃষ্টি। বর্ষার গালে ঠাস ঠাস করে দুটো চড় দেয় তার মা। রাগীর চোখে বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, দেশে এত মানুষ মরে তুই মরিস না কেন? বেয়াদব মেয়ে, নিজে তো আমাদের মান সম্মান ডুবিয়ে ছেড়েছি সে, এখন আবার এসেছে আমার ছোট মেয়েটার জীবন নষ্ট করতে। কেন ফিরে এসেছিস তুই? ধোকায় যখন খেয়েছিস তাহলে মরে যেতে পারলি না তুই? আমার মেয়েটা তোর কারণে এভাবে বিয়ে হয়ে গেল তার। ওই বাড়ি থেকে বিশেষ করে রাতের থেকে হাজারো অবহেলা পেয়ে দিনের পর দিন কষ্ট পেয়েও সব সহ্য করে নিয়েছে চুপচাপ। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে সব। এই দুই হাত তুলে কত দোয়া করেছে মেয়েটার কপালে যাতে একটু সুখ জুটে। হয়তো আমার এই দোয়া কবুলও হয়েছিল। সব শেষ করে দিলি তুই। কিভাবে পারলি নিজের আপন ছোট বোনের সাথে এমনটা করতে? তোর কাছে মান সম্মান, আমাদের ইমোশন, এগুলো কিচ্ছু আসে যায় না। তুই নিজের বোনের ঘোচানো সংসার ভাঙতে একটু বিবেকে বাঁধল না তোর? তোকে আমি পেটে ধরেছি, এটা আমার কোন পাপের শাস্তি ছিল কে জানে। বর্ষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার মনেও একটু অনুশোচনা জেগে উঠেছে। আবেগের বশে একটু বেশি বলেছিল বৃষ্টিকে। ওদিকে আঁচলে মুখ চেপে কান্না করছে তার মা। দিনটা কেটে গেল কিন্তু বৃষ্টির কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন সকালে সোফায় বসে আছে বৃষ্টি। তার পাশে বসে নিউজ পেপারটা খুলে সামনে ধরে পড়ছে ওই বাড়ির মহিলা, মানে তার আন্টি নামক মহিলাটা। সে আঙুল দিয়ে চশমাটা ঠিক করতে করতে বলে ওঠে, তোমার নামে নিখোঁজ সংবাদ এসেছে পত্রিকায়। পত্রিকার এক কোণে ছোট্ট করে তোমার একটি ছবিও দেওয়া আছে দেখছি। হয়তো তোমার শ্বশুর বাড়ির লোকই দিয়েছে এই সংবাদ। মহিলাটার হাত থেকে পত্রিকাটা নেয় বৃষ্টি। দেখে তার নাম ও ছবি পত্রিকার পাতায়। এই মুহূর্তে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে হচ্ছে তার। পত্রিকাটা রেখে হুট করে মহিলাটার হাত ধরে ফেলে বৃষ্টি। প্লিজ আপনারা কাউকে বলবেন না যে আমি এখানে আছি। আমি আর ফিরে যেতে চাই না কারো কাছে। প্লিজ আমার এই অনুরোধটুকু রাখেন, কাউকে বলবেন না প্লিজ। মহিলাটা একটু ভরসা দেয় বৃষ্টিকে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, নিশ্চিত থাকো কেউ জানবে না। আপনার ছেলে মানে ওই ভাইয়াটাকেও বলে দিন যেন এই ব্যাপারে কারোর সাথে শেয়ার না করে। আচ্ছা বলে দেব, তুমি টেনশন করো না, কেউ জানবে না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারপর পুলিশকে ইনফর্ম করেও কোনো খোঁজ পাওয়া গেল না বৃষ্টির। এতে একেবারে হতাশ হয়ে পড়েছে তার বাবা মা, শ্বশুর শাশুড়িরা সবাই। শুধু দুশ্চিন্তার ছাপটুকুও দেখা গেল না রাতের মুখে, যেন এই কয়দিনই কিছুই ঘটেনি এই বাড়িতে। বর্ষার সামনে দাঁড়িয়ে আছে রাত, নির্জন জায়গায় একটা নদীর পাড়। তোমার মনে আছে রাত, এক সময় আমরা এখানে প্রায়ই আসতাম, কত মজা করতাম দুজন মিলে। সবুজ ঘাসের ওপর পাশাপাশি শুয়ে থাকতাম দুজন। তোমার কাঁধে মাথা রেখে নদীর জলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে স্বপ্ন বুনতাম আমরা। মনে আছে রাত? মনে না থাকলেও ভুলে যাইনি। আর বাদ দাও ওইসব। তোমার এসব আজারে কাসাল শুনতে তোমায় ডাকিনি আমি কিছু প্রশ্ন করব, সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবেই দিবে। আচ্ছা বলো, বৃষ্টির সাথে তোমার কি হয়েছিল? কি করছো তুমি তার সাথে? কই, কিছু করিনি তো আমি তোমার তোতলামো শুনতে আসিনি এখানে। ক্লিয়ারভাবে সত্যিটা বলো। আর তুমি ভালো করেই জানো আমি একবারের কথা দুইবার বলতে পছন্দ করি না। কি বলেছিলে বৃষ্টিকে? রাত একটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি আসলে কি ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে আমার জীবন থেকে সরে যেতে বলছো তাই না? আমাকে ভালোবাসো, সে আমাকে ছেড়ে না গেলে এটা করবে ওটা করবে, আত্মহত্যা করবে,
এখন তোমার এসব ভালোবাসা কোথা থেকে উতলে পড়ছে শুনি? এই ভালোবাসা তখন কোথায় ছিল যখন আমাকে বিয়ের আসরে রেখে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলে তুমি? এই ভালোবাসা কোথায় ছিল যখন নিজের বোনকে স্ত্রীর পরিচয়ে অন্য একটা ছেলের হাতে অত্যাচারের মাঝে রেখে অন্য একটা ছেলের সাথে ফুর্তি করছিলে? তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আর এখন ভালোবাসা দেখাতে আসছো নিজের বোনের ঘোচানো সংসার ভেঙে? তুমি কি ভেবেছো তোমার মধ্যে এত লুভি নষ্টা মেয়েকে রাত বউ করে তুলবে আবার সব জেনে শুনেই? নো বর্ষা, বরং তোমাকে আমি আরও থ্যাঙ্কস দিতে চাই তোমার মতো লুভি ও বাজে মেয়ে আমার লাইফ থেকে সরে বৃষ্টির মতো কাউকে আমার কাছে তুলে দেওয়ার জন্য। এবার একটু করুণ হয়ে যায় রাতের গলা। আই এম সরি বর্ষা, আমি তোমাকে কখনোই এভাবে বাজেভাবে কথাগুলো বলতে চাইনি, বাট তুমি আমাকে বাধ্য করছো বলতে। তুমি আমাকে যতটা চাও তার চেয়ে বেশি আমি চেয়ে বৃষ্টিকে। তোমার শূন্যতা মানিয়ে নিয়েছি বৃষ্টির মতো কাউকে পেয়ে, তাই বলে বৃষ্টির শূন্যতা মানিয়ে নিতে পারবো না আমি এখন বৃষ্টিকে খুব বেশি ভালোবাসি। প্লিজ বর্ষা, তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও। কিন্তু রাত আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি না সরলে আমি নিজেই আমার জীবন থেকে সরিয়ে দেব তোমাকে। আমাদের ভালোবাসার মাঝখানে তোমাকে দেখতে চাই না, এখন না, কোনো দিনও না। রাত কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, মাথা নিচু করে ওখান থেকে চলে যাচ্ছে বর্ষা। বাইরে চাঁদের আলো, হালকা বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে, এতে চাঁদের আলো কিছুটা রুমেও প্রবেশ করছে তার। বিছানায় শুয়ে আছে বৃষ্টি, মসৃণ ঠোঁট দুটো লেগে আছে একটা আরেকটার সাথে, চোখ দুটো বন্ধ তার, কিছু চুল এসে পড়ছে মুখে। এখন ঘুমের রাজ্যে রাজত্ব করছে সে। আশেপাশে মন্ত্রী নামক অনেকগুলো পরীর বসবাস, এই রাজ্যে রাজত্ব শুধু তার। বৃষ্টি ঘুমিয়ে আছে, ঘুমের ঘোরে অনুভব করছে কেউ তার মুখের উপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখ ভর্তি চুমু খেলো কেউ একজন, ঠোঁটে আর অন্য ঠোঁটের শীতল ছোঁয়া অনুভব করতেই জমে পাথর হয়ে যায় সে। এই ছোঁয়াটা যে খুব পরিচিত তার। কিছুক্ষণ পর অনুভব করে পাশে কেউ নেই, পিটপিট করে চোখ খোলে, চারপাশটায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, পর্দাগুলো হালকা বাতাসে নড়ছে। হারিয়ে গেল তার সেই পরিচিত ছোঁয়াটা। বৃষ্টি একটু কেঁদে বলে ওঠে, স্বপ্নে এসেও হারিয়ে গেলে কেন? আর একটু থাকলে কি হয়? এটা কি স্বপ্ন নাকি তুমি সত্যি এসেছ প্রিয়? লাইট অন করে চারপাশটায় ভালো করে দেখে বৃষ্টি। রুমের দরজা বন্ধ, বারান্দায় গিয়ে দেখলো তাও কেউ নেই। তাহলে কি এটা স্বপ্ন ছিল? কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বৃষ্টি, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। একটু পরে হাঁটু গেড়ে বসে কেঁদে ওঠে সে। আপনি এতটা নিষ্ঠুর কেন? স্বপ্নে এসেও আবার হারিয়ে গেলেন। আচ্ছা, আপনি কি সত্যি এসেছিলেন নাকি এটা আমার মনের ভুল? দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। একটা অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসলো বৃষ্টি। কার উপরে আর কয়দিন, এবার না হয় নিজের খরচা নিজেই বহন করবে সে। অবশ্যই ইন্টারভিউ দিতে অফিসের ঠিকানাটা তার বর্তমান আশ্রয় কেন্দ্রের মহিলাটাই দিয়েছে। এভাবে অন্যের অন্ন ধ্বংস করতে আর ভালো লাগছে না তার। তাই বৃষ্টির ডিসিশন ছোটোখাটো হলেও একটা জব করবে সে। কোনো মতে নিজের খরচা চালিয়ে নিতে পারলেই হতো। ইন্টারভিউ দিয়ে রিক্সা করে বাড়ি ফিরছে বৃষ্টি, কিন্তু অদ্ভুত বিষয় হলো ইন্টারভিউ না দিয়ে চাকরিটা হয়ে গেল তার। শুধু তারা বৃষ্টির সাথে হালকা একটু কথা বলেই বলল, কংগ্রেচুলেশন, আপনার চাকরি কনফার্ম। কবে থেকে জয়েন করছেন? বৃষ্টি খুশিতে হকচকিয়ে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার, আপনারা চাইলে কাল থেকে জয়েন করব। ওকে, নো প্রবলেম, তাহলে কাল থেকেই শুরু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। বৃষ্টির মাথায় একটা ভাবনা, এই অফিসের বসটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তার, কিন্তু মনে করতে পারছে না উনি আসলে কে। ও মাই গড, রাতের সাথে একটা মিটিংয়ে দেখেছি তাকে। আচ্ছা, লোকটা আমাকে চিনে ফেললো না তো আবার? না, তা আবার সম্ভব নাকি? সেই কবে দেখেছে আমাকে, তাও ঠিকমতো কথাই হয়নি। চিনলে আজ নিশ্চয়ই রাতের সম্পর্কে কিছু জিজ্ঞেস করতো, অথবা তার মতো একজন বিজনেসম্যানের স্ত্রী হওয়া সত্ত্বেও এখানে সামান্য কয়েক হাজার টাকা বেতনে চাকরি করতে আসায় অবাক হতো। যাই হোক, চেনেনি ভালোই হয়েছে। রাতের কাছ থেকে দেখে দেখে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে তার। তারপরও কোনো সমস্যা হলে এখানে তো লোক আছেই। বাসায় ফিরে আগে ওই বাড়ির মহিলাটা মানে তার আন্টির মুখে একটা মিষ্টি ঢুকে দেয় বৃষ্টি। আজ তার আনন্দ আকাশ ছোঁয়া। এভাবেই চলতে থাকে সব। নতুন অফিসে প্রথম একটু নার্ভাস লাগলেও
এখন সব মানিয়ে নিয়েছে বৃষ্টি। প্রথম প্রথম সব ঠিকঠাক থাকলেও ইদানিং অফিসের বস তার সাথে অস্বাভাবিক আচরণ করে। হালকা ভুল হতেই শুধু ঝাড়ির উপর রাখে, দোষ না করলেও খুঁটিয়ে একটা দোষ বের করে ঝাড়ির ওপর ঝাড়ি। এত কিছু ও চুপচাপ সহ্য করে নেয় বৃষ্টি, কারণ চাকরিটা হারালে তাকে আবার অন্যের করুণার পাত্র হয়ে থাকতে হবে। মাস শেষে বেতনের টাকাগুলো হাতে নিয়ে মুখে হাসির রেখা টেনে একটা দীর্ঘশ্বাস নেয় বৃষ্টি। এরকম কত টাকা একসময় তার হাতে ছিল, হাত ভর্তি টাকা থাকলেও ওসবে ইন্টারেস্ট ছিল না বৃষ্টির, কারণ তার প্রয়োজনীয় জিনিসগুলো রাতকে বললে সেই এনে দিত। এর থেকে বড় একটা অফিসের মালকিন ছিল সে, আর আজ এই সামান্য কিছু টাকার জন্য এত ঝাড়ি খেয়েও এই অফিসের কর্মচারী হয়ে থাকতে হচ্ছে তাকে। সবই এই কপাল। স্বার্থপর এক বোনের জন্য নিজের হাসি খুশি সব বিসর্জন দিল সে। এভাবেই কেটে গেল কয়েকটি মাস। শীতকাল চলে এসেছে। আজ 2 দিন হলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রাত্রি চৌধুরী, কারণ গতকাল রাতের রুমে ঢুকলেই রাতের ড্রয়ারে পড়ে থাকা প্রেগনেন্সির রিপোর্টগুলো পায় সে। সেই 4 মাস আগের রিপোর্ট। বৃষ্টি যেদিন নিখোঁজ হয়েছে তার 2 দিন আগের। ওয়াশরুম থেকে বের হতেই মায়ের হাতে এই প্রেগনেন্সি রিপোর্টগুলো দেখে চমকে ওঠে রাত। তাহলে মা আজ সব জেনে গেল। রাত্রি চৌধুরী ধীর পায়ে এগিয়ে যায় রাতের দিকে। রাগে ফোঁসফোঁস করছে তার সারা শরীর। নিজের সর্বশক্তি দিয়ে সজোরে একটা চর বসিয়ে দেয় রাতের গালে। সিরাত, ছোটবেলা থেকে তোকে বড় করার এই পরিণাম? তুই আমাদের সন্তান না। ছোটবেলা থেকে কি তোকে একটু পরিমাণ অবহেলা ও যত্ন করেছি আমরা? বরং সবসময় চিন্তা করতাম আমার ছেলেটা, আমার মেয়েটার কোনো অযত্ন হচ্ছে কি না। তুই কি করে পারলি স্ত্রী সহ তোর এই অনাগত সন্তানের কোনো খোঁজ খবর না নিতে? আজ কতটা মাস হলো তারা নিখোঁজ, কিন্তু তোর মাঝে কোনো উত্তেজনা বা শূন্যতার ছাপ দেখছি না আমি। কত স্বপ্ন ছিল নাতি নাতনির হাত ধরে ধরে খেলা দেখাবো তাদের, এই শেষ বয়সটা তাদের নিয়ে কাটিয়ে দেব। এই দুহাত তুলে কতবার দোয়া করেছি যাতে এই সংসারে একটা দাদু ভাই আসে তার জন্য, আর তুই এই খবরটাও আমার কানে একটিবারের জন্য পৌঁছালি না। আমি চেয়েছি সব মিলিয়ে একেবারে তোমাকে সারপ্রাইজ করে দেব। চুপ, কিসে সারপ্রাইজড? নিজের স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, সে আসছে সারপ্রাইজ দিতে। বাহ! রাত এবার আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, সময় আসলে ঠিকই দেখবে। বৃষ্টি এই বাড়িতে পা রাখা পর্যন্ত একটা খাবারও এই গলা দিয়ে নামবে না, বলে দিলাম। কোথা থেকে খুঁজে বের করবি এটা তোর ব্যাপার। আমি শুধু বৌমাকে আমার সামনে দেখতে চাই, ব্যাস। ইদানিং আরশির মাঝে মাঝে মনে হয় কেউ তার পিছু নিচ্ছে। পেছন ফিরলেই কাউকে দেখতে পায় না সে। কিছু দূর যেতেই আবার মনে হয় কেউ পিছু নিয়েছে, আবার পেছন ফিরলে কাউকে দেখে না সে। শুধু তাই নয়, রাতে ঘুমানোর সময়ও মনে হয় বারান্দায় কারো ছায়া হাঁটাহাঁটি করছে। এই শীতেও ভয়ে কম্বলের নিচে গুড়গুড় করতে থাকে সে। কম্বলের নিচে মাথাটা ঢুকে থাকলে কিছুক্ষণ পর মনে হয় কেউ একজন তার পাশে এসে বসেছে। ইদানিং দিনের বেলায় অনেক হরর মুভি দেখে সে। বলতে গেলে এক প্রকার নেশা হয়ে গেছে। দিনের বেলায় নিশ্চিন্তে দেখে, আর রাত হলে যত ভয়। এই ভয়ে রাতে ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছে সে। কিন্তু এত কিছুর পরেও আরশির মনে হয় এটা তার মনের ভুল না, সত্যি সত্যি কেউ তাকে ফলো করছে। এই ব্যাপারে কারোর সাথে শেয়ারও করতে পারছে না আরশি। কেউ এটা শুনলে নিশ্চিত হাসিতে গড়াগড়ি খাবে। উপকার তো হবেই না, বরং আরও হাসির বস্তুতে পরিণত হবে সে। আজ রিত ভাইয়া থাকলে হয়তো তার সাথে শেয়ার করা যেত। আমার অনেক প্রবলেম কাউকে না জানিয়ে নিজেই সলভ করে নিত সে। সে একমাত্র মানুষ যে বাবা মায়ের পর আমায় নিজের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করে যেত সব সময়। আমি সত্যিই খুব অন্যায় করে ফেলেছি তার সাথে। তার ভালোবাসাকে একটুও মূল্য দিলাম না আমি। সেই দিন কত বাজে ব্যবহার করেছি তার সাথে। আচ্ছা, সে কি আমায় কখনো ক্ষমা করবে, ভালোবাসবে আগের মতো? আমি যে আপনার জন্য এখনও পথ চেয়ে আছি রিত ভাই। কখন ফিরে আসবেন আপনি? যে আমিকে দেখার জন্য রাতের বেলাও এটা ওটার বাহানা করে চলে আসতেন আমাদের বাসায়। সবচেয়ে বেশি সময় কাটাতেন এই বাড়িতেই। কিন্তু আজ এতটা দিন পেরিয়ে গেল, একটিবারও আমাকে দেখতে ইচ্ছে হলো না আপনার। কেন একটিবারও ফোনে কথা বললেন না আমার সাথে? শীতকালীন শীতল হাওয়া এসে হাতছানি দিয়ে যাচ্ছে বৃষ্টির গায়ে। গায়ের চাদরটা আরও শক্ত করে জড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিল সে। শীতের রাত, খুটখুটে আন্ধার চারপাশ। ছোট একটা লাইটে হালকা আলোয় বারান্দায় দাঁড়িয়ে আছে সে। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে নিজের সাথে মিশে নেয় বৃষ্টিকে। মুহূর্তে কফির মগটা হাত থেকে পড়ে যায় বৃষ্টির। কাচের মগটা টুকরো টুকরো হয়ে গরম কফিগুলো পায়ে এসে লাগলো তার।
তবু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, জমে শান্ত হয়ে আসছে সে। লোকটা পেছন থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু এঁকে দিল তার। কিন্তু আগের মতো এবারও উধাও হয়ে গেল সে। বৃষ্টি প্রতিবারই ভাবে আরেকবার আসুক, এবার বের করে ছাড়বো। এটা কি আমার মনের ভুল, নাকি রাত সত্যি আমার কাছে আসে? কিন্তু আগে যাই হোক, আজ এটা স্বপ্ন হতে পারে না। রাত যদি সত্যি আমার ঠিকানা জেনে থাকে তাহলে এমন লুকোচুরি খেলছে কেন? না, কিছুই মাথায় আসছে না আমার। বৃষ্টি নিজের পেটের দিকে তাকিয়ে দেখে মা হওয়ার আভাস মোটামুটি ভালোভাবেই তার মাঝে ফুটে উঠেছে। এই সন্তানকে কি পরিচয় বড় করবে সে? ইদানিং বৃষ্টির একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব হলো, তাও আবার ফেসবুকে। ছেলেটার আইডিতে কোনো ছবি পোস্ট করেনি, আইডির নাম বৃষ্টি ভেজা রাত। সরল মনের বৃষ্টি মোটামুটি সব শেয়ার করে এই ছেলেটার সাথে। বলতে গেলে এখন সে তার ভালো বন্ধু। সব বুঝলাম, কিন্তু হুট করে এই অ্যাবর্শনের সিদ্ধান্তটা কেন নিলেন? ওটা তো আপনারই সন্তান, তাই না? সাথে সাথে মেসেজ সিন হলো, পিতৃ পরিচয়হীন আমার সন্তানকে কি করে বড় করব আমি? আর এমন একটা সিচুয়েশনে মা হওয়ার জন্য মোটেও প্রস্তুত নই আমি। দেখুন, আপনি আগে ঠান্ডা মাথায় ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। সে অনুযায়ী কাজ করুন যে আপনি কি চান। আমি অনেক ভেবেছি, এই সন্তান আমার ভবিষ্যতের প্রতিটা পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়াবে। আর মা হওয়ার জন্য তো এখন অনেক সময় পড়ে আছে। একজন মেয়ের কাছে মা ডাকটা শোনা কতটা আনন্দদায়ক, অনেক। কিন্তু পরে সন্তান হলে তাদের কাছ থেকেও আমি মা ডাক শুনতে পারবো। আগে ওরকম একটা সিচুয়েশন তৈরি হোক। এটা আপনার প্রথম সন্তান, আর কেউ কেউ এই একটা সন্তানের জন্য কত কিছুই করে, আর আপনি পেয়েও নষ্ট করে ফেলতে চাইছেন। হয়তো এমনও হতে পারে যে আপনি অ্যাবর্শন করালেন, পরে আপনি আর কখনো মা হতে পারবেন না। তখন মেসেজ সিন হলো, কিন্তু বৃষ্টি কোনো রিপ্লাই দিচ্ছে না। ছেলেটার কথাটা মনের ভেতরে গিয়ে আঘাত করেছে তার। সত্যি যদি পরে শুনতে পায় সে আর কখনো মা হতে পারবে না, তাহলে বৃষ্টি ছোট্ট করে রিপ্লাই দিল, জানি না। দেখেন, আপনি এখনও ওই সিদ্ধান্তটা নিতে পারেন না। আপনার মন কী চায়? আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। আমার কিছু টিপস ট্রাই করে দেখেন, হয়তো সিদ্ধান্তটা বদলাতেও পারে। কেমন টিপস? আপনি যখন ফ্রি থাকবেন তখন একটা নিরিবিলি জায়গায় বসবেন। তারপর আপনার সাথে যে আছে তার সাথে গুনগুন করে কথা বলতে থাকবেন, আর চোখ বন্ধ করে তার উত্তরগুলো অনুভব করবেন। নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে পেটে হাত রাখবেন। চোখ বন্ধ অবস্থায় অনুভব করবেন যে আপনি আপনার সন্তানকে কোলে নিয়ে হাঁটছেন, মাঝে মাঝে চুমু খাচ্ছেন, তাকে রেখে তার পাশে শুয়ে আছেন, সে হাত পাগুলো নাড়ছে, আপনার খুব ভালো লাগছে। তখনও মন ভরে আদর করছেন তাকে। সে বারবার আপনার কোলে উঠতে হাত বাড়িয়ে দিচ্ছে, আপনি আদর করে কোলে তুলে নিয়ে হাঁটছেন। সে আপনার গলা জড়িয়ে ধরে আপনার কোলেই ঘুমিয়ে আছে। তারপর আবার এটা ভাবুন, বাচ্চাটি হলো আপনি, আর আপনি হলেন আপনার মা। আপনার মা আপনাকে মেরে ফেলতে চাইছে। আপনি পেট থেকে বারবার চিৎকার দিয়ে বলছেন, প্লিজ আম্মু, আমায় মেরো না। আমিও দেখতে চাই দুনিয়াটা কেমন, আমিও পেতে চাই বাবা মায়ের আদর। আমাকে এইভাবে মেরে রাস্তার কুকুরদের খাবার বানিও না মা। আপনি দুইভাবেই চিন্তা করবেন, তারপর হয়তো আপনার সিদ্ধান্তটা বদলাতেও পারে। আর হ্যাঁ, নিজের মাঝে একটা মামা ফিলিংস আনুন। ভালোবেসে গুনগুন করে কথা বলতে থাকুন তার সাথে। তখন বুঝবেন আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আপনার খুব কাছের কেউ? সময় হলে বুঝবেন। কাছের কেউ মানে? সত্যি করে বলুন তো, আপনার পরিচয়টা কি? এই যে আমরা বন্ধু, হেসে দিল বৃষ্টি, ছোট্ট করে বলল, আচ্ছা।